বিসমিল্লাহির রহমানির রহিম। জিপিএস ইস্পাত আয়োজিত এই টেকনিক্যাল ডিসকাশনের আজকের পর্বে আমরা এই ওয়াটার সিমেন্ট রেশিও এবং এই কংক্রিটের মানে কংক্রিট বেকিংয়ের বেসিক জিনিসটার উপরে আজকে আমরা শেষ করব। এর পরের দিন আশা করি যে আমি স্টিল সম্বন্ধে শুরু করতে পারবো। স্টিলের প্রয়োজনীয়তা, স্টিলের তার গুণাবলী, স্টিলের বেসিক কতগুলো ক্যারেক্টারিস্টিক্স, তার কী পার্সেন্টেজ অফ যে সমস্ত তার মধ্যে জিনিস এলিমেন্টস থাকে সেটার পার্সেন্টেজ এবং স্টিল সম্বন্ধে আমরা কথাবার্তা শুরু করব। তা আমরা আজকে এই শেষ ইয়াতে আপনাদের আমি আবার বলছি, আমরা এই পর্যন্ত প্রায় আমি জানি না মোট কয়টা আমরা পর্ব হয়েছে। সব পর্বে আমরা প্রথমে সিমেন্ট থেকে শুরু করে অ্যাগ্রিগেটস থেকে শুরু করে আমরা সিমেন্ট তার পিসিসি শুরু করে তার কংক্রিট বেকিং সম্বন্ধে শুরু করে এগুলো সম্বন্ধে আমরা বিশদ আলোচনা করার চেষ্টা করেছি। এবং আপনারা যদি মনে করেন যে আমার এই আলোচনাগুলো যে একেবারে একাডেমিক হয়ে যাচ্ছে তাহলে আমাকে মাফ করে দেবেন, কারণ আমি আসলে যদিও আমি একজন একাডেমিশিয়ান কিন্তু আমি একাডেমিক হিসেবে বলতে চাই নাই। আমি চেয়েছি যে প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সমস্ত জিনিসগুলো আমাদের খেয়াল রাখা দরকার। কারণ এখানে আমার একটা জিনিস আপনাকে খালি মনে করিয়ে রাখতে চাই যে বর্তমানে যে রাজুকের যে সমস্ত কন্ডিশনে বা এটা বেশ আস্তে আস্তে স্ট্রিক্ট হতে যাচ্ছে, যারা ডিজাইন করতেছেন, যা সুপারভাইজ করতেছেন, যারা সব কিছু করে তাদের কিন্তু একটা সার্টিফিকেট লাগবে এবং সেই কমিটির কিন্তু আমি চেয়ারম্যান এবং এটা আইবির সেই কন্ট্রোল যেটা করে পিপিআরবির সেই কমিটির আমি চেয়ারম্যান। সেখানে আপনাদের অনেকে যাদের পরিষ্কার উত্তর, আমার কথা হচ্ছে এটা জানা থাকলে পরে আমাদের খুব সুবিধা। তা আমরা আজকে আবার সেই শেষের দিকে যেহেতু আসতেছি, আমি ওয়াটার সিমেন্ট রেশিওর একটুখানি ব্যাকে গেলাম। গত সপ্তাহে যেটা ছিল তার থেকে একটুখানি একটা দুইটা স্লাইডের পেছনে যাচ্ছি। ওয়াটার সিমেন্ট রেশিও দিয়ে শুরু করতে যাচ্ছি, কারণ সবাই জানে আমাদের দেশের সমস্ত ওয়ার্কাররা, যারা মেশনরা, যারা ফোরম্যান আছে, যারা আছেন, যারা ইঞ্জিনিয়ার না বা ইঞ্জিনিয়ার তারাও জানে যে ওয়াটার সিমেন্ট রেশিও হচ্ছে আসল। এইটা সবসময় দিস ইজ ভেরি ট্রু ফর এ গিভেন সিমেন্ট। সেই সিমেন্টটা সেম 1 হোক বা সেম 2 হবে এবং অ্যাকসেপ্টেবল অ্যাগ্রিগেটস বলতে যে যেখানে যদি সারফেস এসএসডি কন্ডিশনে থাকে, স্ট্রেংথ দ্যাট মে বি ডেভেলপড বাই ওয়ার্কেবল প্রপারলি অ্যান্ড প্লেস মিক্সচার অফ সিমেন্ট অ্যাগ্রিগেট অ্যান্ড ওয়াটার ইনফ্লুয়েসড বাই এই জিনিসটা আপনি যে বানাচ্ছেন, এইটা কনসিস্টেন্ট একটা ম্যাটেরিয়াল যে বানাচ্ছে, একটা মাস বানাচ্ছেন। রেশিও অফ সিমেন্ট টু মিক্সিং ওয়াটার কতটুকু রেশিও সেটার উপর নির্ভর করে। আমি দুইটা গ্রাফ আজকে দেখাবো, একটা হচ্ছে যে ওয়াটার সিমেন্ট রেশিও, একটা সিমেন্ট ওয়াটার রেশিও। দেখবেন কিরকম ইন্টারেস্টিং গ্রাফ। রেশিও অফ সিমেন্ট টু অ্যাগ্রিগেট, গ্রেডিং, সারফেস স্ট্রাকচার, শেপ, স্ট্রেংথ অ্যান্ড স্টিফনেস অফ অ্যাগ্রিগেট পার্টিকেলস অ্যান্ড ম্যাক্সিমাম সাইজ অফ অ্যাগ্রিগেট। এগুলো নিয়ে আমরা আগের দিনও কথাবার্তা বলেছি, ফলে এখানে আমি আবার নতুন করে বলতে চাই না, খালি এটা মনে করা নিচ্ছি যে আমরা এখানে যেই পরেই শেষ করে দেব। এবং ওয়াটার সিমেন্ট রেশিও, এটা ইট ক্যান বি ফার্দার ইনফার্ড দ্যাট water cement ratio primarily affects the strength, whereas other factors, অন্যান্য যে সমস্ত ফ্যাক্টর আছে, indirectly affect the strength of concrete by affecting the water cement ratio. লাইনটি কিন্তু এইভাবে বইতেও লেখা আছে, আমি নিজেও সেটাকে আবার করেছি। It can be inferred that water cement ratio primarily affects the strength, whereas other factors indirectly affect the strength of concrete by affecting the water cement ratio. অর্থাৎ ওয়াটার সিমেন্ট রেশিওটাই হচ্ছে মেজর, এইটাই হচ্ছে মেইন। ওয়াটার সিমেন্ট রেশিও যদি কম রাখতে পারেন তাহলে স্ট্রেক সবসময় বেশি হয়। কম রাখতে গেলে পরে আপনি দেখবেন সেগ্রিগেশন, তার জন্য আপনি অ্যাডমিক্সার ইউজ করতে পারেন। কারণ ওয়াটার সিমেন্ট রেশিওটার ইফেক্টের কারণটা হচ্ছে যে আপনি যদি 100 সিএফটি কংক্রিট বানান একটা, মনে করেন কথার কথা, এবং সেখানে যদি ওয়াটার সিমেন্ট রেশিও 0.5 দেন, তাহলে অর্থ কী যে আপনার এখানে সিমেন্ট লাগতেছে মনে করেন 22 ব্যাগ, 1100 কেজি সিমেন্ট লাগতেছে। আমাদের নর্মালি 1-1.5-3 দেখা যায় যে এরকম লাগে। হোয়াট এভার ইট ইজ, 22 ব্যাগ যদি সিমেন্ট লাগে, 22 ব্যাগ সিমেন্ট মানে 1100 কেজি সিমেন্ট লাগতেছে। ওয়াটার সিমেন্ট রেশিও 0.5 হলে আপনি 550 কেজি পানি দিচ্ছেন। আপনি সব সিমেন্টটা কংক্রিটটাকে বানালেন, বানানোর পরে আপনি আপনি সেট করা একেবারে বসায় ফেললেন, কংক্রিট একেবারে করলেন, তাহলে পানি তো 1100 কেজি পানি তো ভিতরে থাকার কথা। বুঝলাম যে মিক্সার মেশিনে বা আসা যাওয়াতে 5 কেজি চলে গেছে। আবার বুঝলাম যে মাটির দিতে দিতে এখানে কিছু ইভাপোরেট হয়েছে। তারপরে দেখা যাবে 500 মধ্যে নাহলে 50 কেজি চলে গেছে, 450 কেজি আছে ভেতরে, বা 550 মধ্যে 50 চলে গেছে। এই অবস্থায় কি অবস্থায় আছে, এইটা আস্তে 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 হাইড্রেশনে যাবে আর বাকিটা ইভাপোরেটেড হবে। তা আপনার যদি এটা বেশি থাকে তাহলে বেশি পরিমাণ পানি থাকতেছে, ইভাপোরেটেড হয়ে বলে দ্য পোর্টস উইল বি মাচ মোর দ্যান
নর্মাল পোর্স। এর জন্য আমি আগের দিন বলেছিলাম যে পোর্টটা, এই যে পোর্টটা কম থাকতে হবে, পোর্টটা কমাতে হবে, এবং এর জন্যই সহ্য হলো যে ওয়াটার সিমেন্ট রেশিও আপনাকে, এই ওয়াটার সিমেন্ট রেশিওটাকে এফেক্ট করে কি অ্যাডমিক্সার দিলে সেই অ্যাডমিক্সারটা ওই ফাঁকের থেকে যাবে, তখন আর এটা ইভাপোরেটেড হচ্ছে না, ফলে দ্য স্ট্রেংথ উইল বি হায়ার। ওয়াটার সিমেন্ট রেশিওর এই যে গ্রাফটা দেখেন, এইটা হচ্ছে যে কোনো বইতে আপনারা খুললে পরেই দেখবেন যে আপনারা এটা একেবারে যখন থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস আপনারা পড়েছেন বা যারা পড়তেছেন বা যারা দেখেছেন বইতে, এক্স্যাক্টলি একটা গ্রাফ আছে যে দেখা যায়, এটাকে মনে করা হয় যে বলে হচ্ছে গ্রাফটা বোধহয় বাঁদিকে পানি কমাইতে পারলেই এক্স এক্সিস আছে ওয়াটার, ভার্টিক্যাল ওয়াই এক্সিস আছে কম্প্রেসিভ স্ট্রেংথ। মনে হয় যে বোধ হয় পানি কমাইতে 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 গেলে বোধ স্ট্রেংথটা বাড়তে হবে, তা কিন্তু নয়। ওই যে হ্যান্ড কম্প্যাকশন বা ভাইব্রেশন দিয়ে করলে পরে নাহলে ভেঙে যায়, ওটা কিন্তু একটা থিওরিটিক্যাল কাজ। আর নিচের দিকে দেখতেছে যে নেমে যাচ্ছে, পানির মধ্যে থাকলে পানি যত পানি দেন না কেন কংক্রিট স্ট্রেংথ কিছু না কিছু হবে, ফলে একটা কোনো সময় একটা এসিমটোটিক, মানে কোনো সময় একটা জিরো হবে না। ফলে এইটা হচ্ছে নর্মাল যেটা আমরা দেখি আমাদের দেশে, সবাই এটা বোঝে, এই গ্রাফটা বোঝে। এইখানে আমি দেখেন আর একটা গ্রাফ দেখাচ্ছি আবার, ওয়াটার সিমেন্ট রেশিও না দেখায় আমি এটাকে সিমেন্ট ওয়াটার রেশিও। এইটা কিন্তু আমাদের এইটা থাকলে কিন্তু আমরা খুব ভালো বুঝি, এটা স্ট্রেট লাইনে পড়ে। এই জিনিসটা কেন যদি আমি জানি না, কেন আমাদের এখানে এক্সপ্লেইন করে না বা কেতাব টেতাবে খুব বেশি এটা গিয়ে আলা হয় না। এখানে দেখতেছেন একই জিনিস, বাঁ দিকে স্ট্রেংথ আছে আর ডান দিকে সিমেন্ট ওয়াটার রেশিও, এটা একটা স্ট্রেট লাইনে পড়েছে। এবং দেখতেছেন এখানে যদি আপনি সিমেন্ট ওয়াটার রেশিও যদি আপনি বাড়তে থাকে, অর্থাৎ 2.4 2.5, তাহলে স্ট্রেংথ দেখতেছেন 40 MPa বা 50 MPa বা তার মতো বেশি হইতে পারে। ফলে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে ওয়াটার সিমেন্ট রেশিও, সিমেন্ট ওয়াটার রেশিও দিলে কী হয়, কীভাবে হয়, কিন্তু জানি না। এটা আদিকাল থেকেই ওয়াটার সিমেন্ট রেশিও দিয়ে এটা সবসময় এক্সপ্লেইন করে, বাট আপনারা নিজেদের ইউজের জন্য সবসময় গ্রাফটা তৈরি করে নিতে পারেন যাতে আপনাদের কাজে লাগে। তাহলে এই এক্সপ্রেশন আমরা দেখতেছি যে ওয়াটার সিমেন্ট রেশিও বাট অলসো ডিগ্রি অফ কম্প্যাকশন, যে কথাটা আমি আগের দিন বলেছিলাম, ইনডাইরেক্টলি মিনস দ্য ভলিউম অফ এয়ার ফিল্ড, বলে ভয়েড যেটা থাকতে সেটাকে কিন্তু এই ইয়ের থেকে সরাতে হবে, না হলে কিন্তু এটা হবে না। এবং যার জন্যই যে আমি বলেছি যে আমি বেশ কয়েকবারই বলেছি, আমি অন্যান্য জায়গাতেও অন্যান্য ডিসকাশনও বলি যে অনেক সময় যে আপনারা কিকার করেন, এই কিকারটা আপনারা একদমভাবে সারাক্ষণভাবে এটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করবেন। কিকার যারা করে তাদেরকে অনুরোধ করবে, তাদেরকে বোঝাবে যে কিকার করলে পরে যে ভয়েসগুলো থাকে যে এই ভয়েসগুলো কোনোদিনই আর ফিল্ড হয় না, কারণ কিকারগুলো যেভাবে 5 ইঞ্চি 6 ইঞ্চি 4 ইঞ্চি কিকার করে, এখানে কোনো রকমভাবে কম্প্যাকশনের কোনো সুযোগ নাই। ফলে খালি ওয়াটার সিমেন্ট রেশিও কন্ট্রোল করলেই হবে না, আপনার এয়ার ভয়েডগুলোকে যাতে এয়ার ট্র্যাপ যাতে এয়ার থাকে এটাকে বের করতে হবে। নেক্সট হচ্ছে সেই একই জিনিস আছে যে ওয়েন কংক্রিট ইজ ভাইব্রেটেড, তো হায়ার স্ট্রেংথ না হলে কিন্তু ভাইব্রেট না করলে কিন্তু হবে না। এটা হায়ার স্ট্রেংথ যদি হায়ার ওয়াটার সিমেন্ট রেশিও থাকে, ভাইব্রেট করার জন্য কেয়ারফুল থাকতে হবে। ভাইব্রেট যদি কীভাবে করবেন, সেই ভাইব্রেশনটা যদি আপনার এমনভাবে ভাইব্রেশন করলে যে এখানে ব্লিডিং হচ্ছে বা এখানে ইয়ে হয়ে যাচ্ছে। এই জন্য আমরা অনেক সময় বলি যে যখন কংক্রিট পাম্প করলে পরে এক জিনিস, কিন্তু অনেক সময় দেখা যায় পাম্প করে এক জায়গায় রাখা হচ্ছে, রাখার পরে আবার তাগারে করে ওটা কন্টেনারে করে ওটা করে 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 মানে মানুষ তার হেড লোডে নিয়ে কংক্রিটটাকে ঢালা হচ্ছে, এবং অনেক সময় দেখা যায় পট করে ফেলে দেয়। এই কংক্রিট ফেলে দেওয়াটা, হঠাৎ করে ডাম্প না করে ছেড়ে দেওয়াটা, এর থেকে ক্ষতিকর জিনিস কিন্তু আর কংক্রিটে নাই। অতএব আপনার সব কিছু ভালো, ওয়াটার সিমেন্ট রেশিও সবই ঠিক আছে। এছাড়াও আমি আরেকটা জিনিস দেখেছি আমাদের বুয়েটে মসজিদ করার সময়, সেটা দেখে আমি সবাইকে দেখেছিলাম, যেটা যে সমস্ত ওস্তাগাররা উপরে অনেক সময় বসে থাকেন, এবং আপনারা জানেন যে কংক্রিট বেক করার সময় দেখা যায় যেটা একটা সাব কন্ট্রাক্ট নেয়, যেদিন যারা কংক্রিট ঢালাই করে আগে। এখন তো রেডিমিক্স কংক্রিট থেকে আসাতে এই পরিস্থিতি একটু ডিফারেন্ট হয়েছে। আগেও তো একজন সাব কন্ট্রাক্টর ইয়ে নিত, এবং সে চাইতো যত বেশি কংক্রিট একবারে নিয়ে যাওয়া যায়, নিয়ে একবারে লে করা যায় খুব শক্ত অবস্থায়, অর্থাৎ তাকে স্লামটা খুব কম স্লাম্পে এটা দিত। আর উপরে আমাদের উস্তাগাররা যারা আছে মেইন ম্যাশন, তারা বসে আছে পানি নিয়ে। তারা যখনই দেখলো যে কংক্রিটটাকে ইয়ে দিয়ে কুড়ি দিয়ে বা ইয়ে করা যাচ্ছে না স্ল্যাবে, তো পানি ঢালতেছে। তাহলে বুঝতেছে ওয়াটার সিমেন্ট রেশিওর অবস্থা কী। এই ধরনের জিনিস যাতে আননেসেসারি কোনো রকম একটা তারা অ্যাডভান্টেজ যাতে না করে, নিজস্ব বুদ্ধিমত্তা দিয়া যাতে কোনো কিছু না করতে পারে, সেই বুদ্ধিমত্তাটা যদি ভালো কাজে লাগে ইটস অল রাইট। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে যাদের এই যে মানে নিজস্ব স্টাইলে এটা করাটা, এতে কংক্রিটের ক্ষতি হয়। এই ক্ষতিটা যাতে না হয় আপনারা সবসময় খেয়াল রাখবেন। যে কথাটা বললাম যে পানি, আমি যেমন
যখন আমি 55 বছর আগে যখন প্রফেশনাল প্র্যাকটিস শুরু করি, তখন আমি কোনোদিনই তো ইউনিভার্সিটিতে পড়ায় না এগুলা। যখন দেখি যে আচ্ছা ওয়াটার দিয়া লেভেল দিয়া সব লেভেল চেক করে, আমি তো প্রথম দিন বুঝতেই পারি না। আপনারাও যারা দেখেছেন, প্রথম শুনেছেন বা দেখেছেন, এখন তো এটা অনেক কমন, অথবা ওটা বুঝতে পারতেছেন। আপনারা যারা দেখেছেন যে আচ্ছা ওয়াটার লেভেল দিয়ে যে আমাদের বেস্টরা দে আর সো ইন্টেলিজেন্ট, এবং আমি দেখেছি যে এই ওয়াটার লেভেল দিয়ে যে করে সেখানে থিওডিলাইট বা প্লে কোনো কিছুর কোনো দরকারই হয় না। ওয়াটার লেভেল ইজ সো ইম্পর্টেন্ট। তো ফলে এই ধরনের যদি ইম্পর্টেন্ট কোনো জিনিস যদি ইফেক্টিভ হয়, আমরা নিতে অ্যাকসেপ্ট করতে তো কোনো অসুবিধা নেই। বাট ওয়াটার সিমেন্ট রেশিও নিয়ে সব সময় খুব থাকবেন, সন্দিহান থাকবেন, এবং যাতে কন্ট্রোল ঠিকভাবে থাকে, কম্প্যাকশন ঠিক মতো হয়, না হলে কিন্তু যত কিছু ভালোই হোক না কেন ভালো কংক্রিট আপনি পাবেন না। ওয়াটার সিমেন্ট রেশিওর সাথে স্ট্রেংথের দেখেন, এই গ্রাফে দেখা যাচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও যদি 0.4 হয় বা 0.6 হয় বা 0.8 হয়, তাহলে 1 দিন, 3 দিন, 7 দিন, 28 দিনে স্ট্রেংথের কী তফাৎ হতে পারে। এখন দেখা যাচ্ছে ইদানিংকালে যে এটা কিন্তু পিসিসি আসার পরে কিন্তু এই গ্রাফগুলো কিন্তু একটু এখানে দেখতেছে 0.4 ওয়াটার সিমেন্ট রেশিও হলে কিন্তু স্ট্রেংথের মাত্রাটা কিন্তু উপরের লেভেল 100%-ই আছে, কিন্তু আপনার 7 দিন বা 3 দিনের গিয়াটা কিন্তু আর 2টার থেকে একটু বেশি, 0.6 হলে পরে তার থেকে কম, 0.8 হলে পরে আরও কম। ফলে ওয়াটার সিমেন্টেশন ইফেক্টটা ডাইরেক্টলি দেখানো বোঝানোর জন্য আমরা এটা, এবং আপনাদের স্পেসিফিকেশন অনেক সময় থাকে যে 7 দিনে 60 to 67% এরকম থাকে বা 70% থাকে, সেটা গেইন করতে হবে। এইটা পিসিসির ক্ষেত্রে কিন্তু আমি ইদানিংকালে দেখতেছি এটা একটু কম হয়, অর্থাৎ স্ট্রেংথ অফ গেইনটা একটু স্লো হয়। এই সম্বন্ধে আপনারা কেয়ারফুল থাকবে। আপনারা টেস্ট করে এটা নিজেরাই আপনারা টেস্ট করতে পারেন, আপনারা বারবার সিরিজ টেস্ট করলে পরেই আপনার জিনিসটা বোঝা যাবে। নেক্সট হচ্ছে যে গেইন অফ স্ট্রেংথ উইথ এইজ। এইজের সাথে হচ্ছে যে আমরা 28 দিনটাকেই আমরা ধরি যে এইটা হচ্ছে সেই ইউনিভার্সাল একটা সিস্টেম উইথ অল দ্য কোডস। 28 দিনের যে স্ট্রেংথটা সেইটাই হচ্ছে ডিজাইনের স্ট্রেংথ। এই 28 দিনের পরে কি হয় এটা অনেকেই জানতে চান, রিসার্চাররা তো জানেন, রিসার্চাররা এটা নিয়ে চেষ্টাও করেন। পার্টিকুলারলি এই পিসিসি, এই পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট আসার পরে, আমাদের ইয়েতে যাওয়ার পরে আমরা দেখেছি, আমরাও নিজেরা দেখেছি স্ট্রেংথটা 28 দিনের পরে কিন্তু বাড়ে। এবং আজকাল যারা বড় বড় ডেভেলপার আছে, বড় বড় কন্ট্রাক্টর আছে, যারা বিল্ডার আছেন, তারা কিন্তু নিজেরা টেস্ট করছে, টেস্ট করে তারা কিন্তু বাইর করছেন যে 90 দিনে গেলে পরে খুব ভালো স্ট্রেংথ হয়। কিন্তু এই কথাটা আমরা তো কোর্টে তো সেটা অ্যালাউ করতে পারতেছি না, আমাদের কোর্টে তো সেটা অ্যালাউ করতেছে না আমাদেরকে। বাট স্ট্রেংথ যদি আপনি ময়েশ্চার রেডি রাখেন, তাহলে স্ট্রেংথ কিন্তু সবসময় গেইন করবে। এবং সেইটা দেখানোর জন্যই এই জিনিসটা যেটা আমি এইখানে দেখেন, গেইন অফ স্ট্রেংথ উইথ এইজ, এটা কিন্তু ব্রিটিশ কোডে আছে। খুব ইন্টারেস্টিং জিনিসটা ব্রিটিশ কোডে আছে যে যে এক যদি হয়, যেটা যে এক হয়, তাহলে 12 মাস পরে দেখবেন যে এটা যে 1.24 হচ্ছে। 1 মাস পরে, অর্থাৎ 28 দিনেরটাকে আমরা 1 মাস ধরতেছি, সেটা যদি 1 হয়, দেখতেছেন এইজ ফ্যাক্টর ফর রোস্টেড কংক্রিটের জন্য যেটা হচ্ছে যে সেটা 1 যদি হয়, 2 মাস পরে কত হবে, এটা কিন্তু ব্রিটিশ কোডে কিন্তু এটা বলতেছে। ফলে তারা এটা নিয়ে অনেক রিসার্চ করেছে, তারা এটা নিয়ে অনেক রকম করেছে, তাদেরও একটা সেইগ আছে। কারণ মনে করেন আমি যদি একটা 40 তলা 50 তলা বিল্ডিং ডিজাইন করতে চাই, এবং এটার স্ট্রেংথ যদি আপনার মানে 5000 PSI কংক্রিট, কারণ রিইনফোর্স কংক্রিটে আনলেস স্পেশাল টেকনিক না হলে পরে 5-6 হাজারের বেশি রিইনফোর্স কংক্রিটে আনাটা ঠিক না। আপনি কিছু কিছু স্ট্রাকচার শুনবেন যে 14,000 10,000 পয়সা, এটা সব ক্ষেত্রে কিন্তু না। নর্মাল হাই স্ট্রেংথ কংক্রিট কিন্তু প্রিস্টেজ কংক্রিট ইউজ হয়, কিন্তু আমাদের এমনি 40-50 তলা বিল্ডিংয়ে কিন্তু নর্মাল কংক্রিট ইউজ হতে পারে। ব্রিটিশ কোডের এক্সপ্লানেশন হচ্ছে তারা একটুখানি বলতে চাচ্ছে আর কি, বলে বা তারা শানে নজরুলের মতো একটু এক্সপ্লেইন করে রিসার্চাররা, যে একটা বিল্ডিং যখন 50 তলা হবে তখন দ্য লোয়ার পোর্শন অফ দ্য কলামস এগুলা তখন ফুললি লোডেড হবে, তখন তার স্ট্রেংথ দরকার 5000। আমার তো এই 5000টা এটা তখন হবে, কিন্তু সেই যদি 5000টা ধরে যদি আমি যে পুরো ইয়াটা ডিজাইন করি আমি, তাহলে দেখা যাবে তো কলামের সাইজ অনেক বড় লাগে। ফলে ইন দ্য মিন টাইম এই স্ট্রেংথ যদি 5000-এর জায়গায় যদি 1.24 দিয়ে যদি আপনি মাল্টিপ্লাই করতে পারেন, 1 বছর যদি লাগে, তাহলে 7000 হবে। এইটাই হলো 6000 হবে। এই থিওরি থেকে তারা এটা চেষ্টা করছে, তারা কোডে এটা এনেছে, কিন্তু এটা সবাই অ্যাকসেপ্ট করে না। কারণ আমরা যারা ডিজাইন করতে আমরা তো এটা খেয়াল করতেছি যে না, এটা তো আমাদের এটা ঠিক না। বাট গেইন অফ স্ট্রেংথ উইথ এইজ এটা কিন্তু সবসময়ই হয়। এটা যদি আপনি
যে ইনিশিয়াল পিরিয়ডে যদি আপনার কিউরিং ঠিকমতো হয়, কিউরিং প্রপারলি কিউরিং করেন, 28 দিন পর্যন্ত যদি তার ইয়া থাকে, পরবর্তীকালে যদি একটা ময়েশ্চারের সাথে যদি তার কিছু সম্পর্ক থাকে এবং ভেতরে যে পানিটা ট্র্যাপ থাকে, যে ইয়াটা থাকে, সেই পানিটা কিন্তু তাকে হেল্প করে ফর ফার্দার হাইড্রেশন অফ দ্য সিমেন্ট। এই জন্য আমি এই জিনিসটা রেখেছি এবং এই জিনিসে আপনারা যদি আরও কিছু জানতে চান আমাকে বলবেন, আমরা এর সম্বন্ধে আলাপ করবো, ব্রিটিশ কোর্টে কোথায় আছে সমস্ত কিছু আমরা আলাপ করব। তো আমরা এইখানেই শেষ করি। আমি এই চ্যাপ্টার যেটা সিমেন্ট এবং অ্যাগ্রিগেটস এবং এই কিউরিং, এই সাইটগুলো যেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করলাম, আমার মনে হয় যে আমরা চেষ্টা করেছি। আমি মনে করি যে যদি আপনাদের কিছুটা যদি নলেজ বাড়ে তাতে আমি খুব খুশি হব। এবং জিপিএস ইস্পাত যারা অনেক কষ্ট করে এই কোভিডের মধ্যে এই ইয়াতে এই কথাগুলো, আমার কিন্তু কথা ছিল যে আমরা লেকচারের আকারে এগুলো আমরা দিব বিভিন্ন জায়গাতে। জিপিএস ইস্পাত এটা অ্যারেঞ্জ করবেন। এখন দেখা যাক, আল্লাহ দিলে যদি দিনকাল ভালো হয়ে যায় আমরা দেখবো, আমরা লেকচার দিতে থাকবো, আমরা বাইরে একেবারে ওপেনলি লেকচার দিতে থাকবো। এবং জিপিএস ইস্পাত বর্তমানে যে স্ট্রেংথের একটা মডার্ন ইয়ের থেকে একটা কোয়ান্টাম মেথড দিয়ে যে আর ইয়ে দিয়ে আমরা একটা স্টিল তৈরি করতেছে। দিস ইজ দ্য পসিবলি দ্য পিওরেস্ট, এখন পর্যন্ত মনে হয় এটা পিওরেস্ট একটা স্টিল ফর্মে আছে। এবং আই হোপ যে তারা তাদের এই রিভার তাদেরকে আরও অগ্রগতিতে নিয়ে যাক এবং এই ধরনের টেকনিক্যাল আলোচনার সুযোগ তারা আরও করে দেয় বিভিন্নভাবে। আমরা এই শেষে আমরা এই আমরা এরপরে স্টিল সম্বন্ধে কথাবার্তা বলবো, স্টিলের ইয়ে সম্বন্ধে, তারপরে আমরা আর্থকোয়েক সম্বন্ধে কথাবার্তা বলবো, আমরা ডিজাইন সম্বন্ধে কথাবার্তা বলবো, কোড সম্বন্ধে কথাবার্তা বলবো, এবং যে আমাদের বিএনবিসি যেটা রিসেন্ট যেটা ছাপা হচ্ছে না সেটা সম্বন্ধে আমি কথাবার্তা বলবো। সেখানে আর্থকোয়েক সম্বন্ধে কি আছে, অন্য সম্বন্ধে কি আছে, আমরা সব সম্বন্ধে কথাবার্তা বলবো। আমরা আগামীতে স্টিল সম্বন্ধে কয়েকটা লেকচার দিব, স্টিলের প্রয়োজনীয় এই সম্বন্ধে। তারপরে আমরা আর্থকোয়েকের সিম্পল ফর্মে আর্থকোয়েকটা কীভাবে হয়, হলে পরে কী ইফেক্ট হয়, সর্বসাধারণের জন্য সেটা থাকবে, নট অনলি ফর দ্য ইঞ্জিনিয়াররা তো খালি মনে করে যে আর্থকোয়েক বলতে তাদের কিন্তু চেনা, সর্বসাধারণের সকলের জন্য যাতে আর্থকোয়েকটা কেন হয়, কিভাবে হয়, কি ইফেক্ট কী, সব নিয়ে আমি আলোচনা করব। তো আমি জিপিএস ইস্পাতকে অনেক ধন্যবাদ জানাই। আমাদের এই পর্বে, এই কংক্রিটের এই পর্বের ইনিশিয়াল পর্বে আমাদের আজকে হয়তো শেষ হয়ে যাবে, এর পরের দিনই আমরা স্টিল সম্বন্ধে কথাবার্তা শুরু করব। জিপিএস ইস্পাতকে ধন্যবাদ। সেই সাথে আপনারা যারা আমার সাথে এতক্ষণ বসে এগুলো শোনেন, এই সমস্ত আজে বাজে কথা বলা হয়, যদি অনেক সময় খুব ইন্টারেস্ট না পাইলে ভাল লাগে না, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এই কঠিন একটা অবস্থা যাচ্ছে সারা বিশ্বে, আমরা সবার জন্য দোয়া করবেন। বাংলাদেশের সকল মানুষ হেফাজতে থাকুক, সবাই সুস্থ থাকুন, আমি আপনাদের জন্য দোয়া করি। থ্যাংক ইউ ভেরি মাচ।